বেলা ১১টা। কোলাহলে ভরপুর ক্যান্টিনের এক কোনায় আড্ডায় মশগুল ৫ মানবী। ইন্টার প্রথম বর্ষ অতিক্রম করে দ্বিতীয় বর্ষে উঠতে পেরে তারা বেজায় উচ্ছ্বাসিত। এখন থেকে তাদেরও জুনিয়র আছে। আহা, সিনিয়র হওয়ার মজাই আলাদা। মামা, 4টা সমোসা দেও তো। মেয়েলি কণ্ঠের আওয়াজ শুনে ফিরে তাকালো নুহাস। হ্যাংলা পাতলা গড়নের প্রথম বর্ষের একজন মেয়ে। তার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে রইল সে। মেয়েটা চলে যেতেই সে টেবিলের উপর হাত দ্বারা তবলা বাজিয়ে খুশি খুশি আওয়াজে গাইল। হায় কচি মাইয়া দেখিয়া পরাণ গেল জুড়াইয়া। গান গাইতে দেরি, কিন্তু নুহাসের পিঠে কিল পড়তে দেরি নেই। ধুম করে কিল মেরে নিজের হাত চেপে আর্তনাদ করে উঠল তোহা। আহ নুহাস, এটা শরীর না অন্য কিছু। উফ, আমার হাত। কলার উঁচিয়ে বেশ ভাব নিয়ে বসল নুহাস। তোহার নাকের ডগায় চশমাটা ভালোভাবে ঠেলে দিয়ে বলল, জানিস যে তোর এই পুঁটি মাছের মতো শরীরের হাতের মারগুলো আমার বাঁকা করতে পারবে না। তবুও কেন শুধু শুধু নিজের এনার্জি লস করিস বলতো? চারানা চোখ কানা। খবরদার, উল্টা পাল্টা নামে ডাকবি না বলে দিলাম। আর মার বোন তো কি অ্যাপ্রিসিয়েট করবো এইভাবে মেয়েদের রিপ্রেজেন্ট করার জন্য? লা হাওলা ওয়ালা কুওয়াতা, আমি টিচিং করেছি? এত বড় অপবাদ তুই আমাকে দিতে পারলি কানা বুড়ি? একটা বারো আমার নিষ্পাপ মায়াবতী থুকু মাসুম চেহারাটা চোখে পড়লো না তোর? এতটা হৃদয় ছাড়া তুই? হৃদয় ছাড়া? হার্টলেস। ধ্যাত। মুখ বাঁকিয়ে অন্য পাশে ফিরে বসলো তোহা। নুহাসের অবশ্য তোহার রাগ ঝগড়া নিয়ে কোনো কালাই কোনো মাথা ব্যথা ছিল না, আজও নেই। টেবিলে অবস্থানরত বাকিদের দিকে তাকিয়ে ভ্রু কুচকালো নুহাস। সাফরিনের কাঁধে মাথা রেখে ঘুমোচ্ছে সায়েরি। এই মেয়ের আর আজ কাজ নেই। জেগে থাকলে বকবক করবে, আর একটু টায়ার্ড হলেই ঝিমোবে। সাফরিন নোট বানাতে ব্যস্ত। অন্যদিকে গালে হাত দিয়ে উদাস ভঙ্গিতে বসে রয়েছে নাজরাত। তার কি হয়েছে জানা নেই নুহাসের। তার একটাই ভয়, এই বুঝি নাজরাত ব্যাগ গুছিয়ে সবাইকে তাড়া লাগালো ক্লাসে যাওয়ার উদ্দেশ্যে। তার একটাই যেন ক্লাস, এই কলেজের পরিসংখ্যান। কি ছাতার মাথা বুঝে আল্লাহ মালুম। এসব ক্লাস ফ্লাস করার কোনো কালেই কোনো ইচ্ছে নেই তার। পরীক্ষার হলে বসে আশেপাশে তাকিয়ে পাশ করতে পারাটাই তো গর্বের ব্যাপার। নুহাস আর তোহার সাময়িক ঝগড়ায় যে এরা এভাবে আড্ডা থেকে নিজেদের বঞ্চিত করে ফেলবে তা আজ নতুন নয়। প্রথম প্রথম এদের ঝগড়া থামাতে থামাতে ক্লান্ত হয়ে পড়তো বাকিরা, কিন্তু এখন নুহাস আর তোহার ঝগড়াটা অতি স্বাভাবিক বিষয় সবার কাছে। বরং ঝগড়া না করাটাই অস্বাভাবিক। প্লেটে করে সিঙ্গারা আর চা নিয়ে হাজির হলো আয়ান এবং ফায়াজ। খেতে খেতে আবারও জমে উঠল আড্ডা। ঘুমো ঘুমো চোখে হাই তুলে গালে হাত ঠেকিয়ে একটু একটু করে চায়ের কাপে চুমুক দিচ্ছে সায়েরি। তখনই শোনা গেল তাদের ক্লাসমেট অর্থির কণ্ঠ। শায়েরি, ফার্স্ট ইয়ারদের নবীনবরণ অনুষ্ঠানের জন্য পারফরমেন্স লিস্টে তৈরি করেছে অনার্সের সিনিয়র আর টিচাররা। তুই না গান গাইবি বলেছিলি? ইচ্ছে করছে না। শায়েরির ক্লান্ত গলার জবাব শুনেই তাকে ধমকে উঠল নুহাস। ওই মাইয়া, ইচ্ছা করছে না মানে কি? হ্যাঁ, এমনিতে হুদাই গান গেয়ে আমার কানের পর্দা পাতলা করে ফেলছো, এখন গাইবি না কেন? অর্থি, তুই যা তো, আমরা আসছি। এই 3 ফুট 2 ইঞ্চি আজ কি করে গান না গাই আমিও দেখব। নুহাসের কথা মতো পোষণ করলো সকলে। গাল ফুলিয়ে তপ্ত শ্বাস ফেলল শায়েরি। ব্যাগ কাঁধে ঝুলিয়ে হেলে দুলে পা বাড়ালো অনার্স ভবনের দিকে। যেতে যেতে এক প্যাকেট চিপসও কিনে নিল। এই চিপস নামক বস্তুটা মুখে না পড়া অবধি তার যেন দিনই শেষ হয় না। অনার্স ভবনের বিশাল হল রুমে সিনিয়র কিছু ছেলে মেয়ে লিস্ট করছে সব পারফরমেন্সদের। শায়েরি অনেক উকিঝুঁকি মেরে চিপায় চাপায় পড়ে শেষমেশ পৌঁছাতে সক্ষম হলো সিনিয়রদের সামনে। তাকে দেখে হাসলো নীতি। অনার্স ফাইনাল ইয়ারের এই মেয়েটা একটু বেশি পছন্দ করে শায়েরিকে। সে হাসি মুখেই বলে ওঠে, আরে, চিপস কন্যা যে, আজ কি করে এমুখ হলে? নিধির কাঁধ অব্দি সিল্কি চুলগুলোতে হাত বুলিয়ে শায়েরি দুষ্ট কণ্ঠে প্রতিউত্তর করলো। যেখানে তোমার মতো সুন্দরীর দর্শন পাওয়া যায়, সেখান থেকে আমি কি করে মুখ ফিরিয়ে রাখি বলো তো? শায়েরির বলার ভঙ্গি দেখে হেসে ফেলল নীতি। শায়েরি গালে আলতো চাপড় মেরে বলল, দুষ্টু। নীতির পাশ থেকে তার বন্ধু রায়ান উঠে এসে এক হাতে কাঁধ জড়িয়ে ধরল নীতির। শায়েরির দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে শুধালো, তুমি ভুল নাম্বারে ডায়াল করেছো পিচ্ছি আপু। এই নাম্বারের মালিক অনেক আগে থেকেই অন্য দিকে সংযুক্ত আছেন। অনুগ্রহ করে অন্যদিকে গিয়ে নতুন নাম্বার খোঁজুন। নীতি শায়েরি দুজনেই খিলখিলিয়ে হেসে উঠল রায়ানের কথা শুনে। হাই বেঞ্চে বসে শায়েরি ব্যস্ত ভঙ্গিতে বলল,
আমার এত বেকার সময় নেই ভাইয়া। আপনার সম্পদ আপনিই রাখুন। আপাতত গাড়ি লিস্টে আমার সুন্দর নামখানা অ্যাড করলে ধন্য হব আমি। ঠিক আছে, আমি অ্যাড করছি। অনুষ্ঠানের তো মাত্র 2 সপ্তাহটাই বাকি, তাই আজ থার্ড পিরিয়ড থেকে রিহার্সাল শুরু করব। চলে এসো, কেমন? ঠিক আছে আপু, আমি আসি তাহলে। আরে দোস্ত, বলবি তো কি হয়েছে? মুখটা এমন 10 মণ ভারী করে রেখেছিস কেন সকাল থেকে? তোহার কথায় চুপসে থাকা মুখখানা আরো চুপসে গেল নাজরাতের। অসহায় কণ্ঠে সে জানালো। বাসায় প্রপোজাল এসেছে। নাজরাতের কথা শুনে সবাই একটু সরে বলল, ও। ওহ মানে? আমার বিয়ের কথা চলছে আর তোরা বলছিস ওহ? নুহাস মুখ বাঁকিয়ে জবাব দিল। এতে আর এমন কি, প্রতি মাসেই তো কোনো না কোনো প্রপোজাল আসতেই থাকে। আজ অবধি দেখলাম না একটাও সিরিয়াসলি নিতে। বিয়ে শাদি করতেছিস না, হুদাই নিজের সাথে সাথে আমাদেরও প্যারা দিতেছিস মাইয়া। ফুঁসে উঠে নাজরাত টেবিলে রাখা বই দিয়ে ধুম করে মারে নুহাসের বাহুতে। নাজরাতের রাগ দেখে বাকিরা মিটিমিটি হাসছে। সবার দিকে তাকিয়ে কাঁদো কাঁদো মুখ করে নাজরাত ফের বলছে। আব্বুর সাথে বাবাকে কথা বলতে শুনেছিলাম। আব্বু টিকিট করেছে শুনেছি বাড়ি আসবে বলে। কেউ সরাসরি না বললেও আমি জানি কেন আসছে। আ- আমি বুঝতে পারছি না কিছু। কয়েক মাস পর এসএসসি, এর মাঝে এসব। হতবাক নয়নে সবাই তাকিয়ে রইল নাজরাতের দিকে। ব্যাপারটা যে এমন সিরিয়াস তারা বুঝতেই পারলো না। শায়রি নাজরাতের পাশে বসে এক হাতে জড়িয়ে ধরল ওকে। কখন থেকে চলছে এসব? আম্মুর কাছে তো ফুপিকে এই ব্যাপারে কিছু বলতে শুনলাম না। আমাকেও কিছু বলিসনি তুই? এই সপ্তাহ থেকেই চলছে। ভেবেছি প্রতিবারের মতো এটাও চাপা পড়ে যাবে, কিন্তু শুনেছি পরশু দেখতে আসছে। তপ্ত শ্বাস ফেলল সকলে। কারো মুখে কিছু বলার ভাষা নেই। শায়রির হাতের উপর মাথা রেখে চোখ বুজল নাজরাত। কয়েক সেকেন্ড অতিবাহিত হওয়ার পর শোনা গেল তার কাতর কণ্ঠস্বর। আমি এই বিয়েটা করতে চাই না দোস্ত, প্লিজ কিছু কর। কিছুক্ষণের জন্য থমকে গেল 5 মানব মানবীর চলমান হৃদস্পন্দন। তোহার শায়রি দুদিক থেকে শক্ত করে জড়িয়ে ধরল নাজরাতকে। নুহাসের মতো হাস্যোজ্জ্বল ছেলেটাও চুপসে গেল বান্ধবীর কাতর কণ্ঠে। তোহা নাজরাতের পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বারবার একটা কথাই আওড়াতে লাগলো। দেখতে আসবে বলেছে বলে কি বিয়ে হয়ে যাবে নাকি পাগলি? কেন এত চিন্তা করছিস? তোহার কথা না নাজরাতের কর্ণগোচর হয়েও যেন হলো না। আগের মতোই নির্বিকার চিত্তে চোখ বুজে রইল সে। সাইরি অসহায় মুখ করে তাকালো বন্ধুদের দিকে। ওর তাকানো দেখে নুহাস চট করেই বলল। ওই ব্যাটার ইনফরমেশন আছে তোর কাছে? সোজা হয়ে বসে মাথা নাড়ালো নাজরাত। অর্থাৎ নেই। উত্তর শুনে মুখ বিকৃত করে ফেলল নুহাস। শালার আজকাল প্রপোজাল আসার আগে মেয়েরা নিজের বায়ো কালেক্ট করে রাখে, আর তুই, কিচ্ছু হইতো না তোদের দ্বারা। মুখ কুঁচকে ফেলল নাজরাত। নুহাসকে কিছু বলতে যাবে তার আগে আয়ান জানতে চাইল। তুই কি ছেলের নামটাও শুনিসনি কারো মুখে? কি করে, কোথায় থাকে? নাথিং। নাজরাত একটু ভেবে জবাব দিল। 1 মিনিট। ছোট আমি মজার ছলে ছেলের বায়ো আমাকে দিয়েছিল। রাগ করে আমি দেখিনি। থাকবে হয়তো মোবাইলে। বলতে বলতে ব্যাগ থেকে মোবাইল বের করে খোঁজ লাগালো সে, এবং পেয়েও গেল সঙ্গে সঙ্গে। হাতের মোবাইলটা আয়ানের দিকে বাড়িয়ে দিতে দিতে তার চোখ গেল মোবাইল স্ক্রিনে ক্যান্ডিডেট প্লেসে গোটা গোটা অক্ষরে লেখা সাদমান শাহরিয়ার সাদিফ নামটার দিকে। নাজরাতের বাড়িয়ে দেওয়া মোবাইলটা আয়ান নেয়ার আগে এক প্রকার কেড়ে নিল নুহাস। গভীর মনোযোগ দিয়ে তাকালো স্ক্রিনে। সাদমান শাহরিয়ার সাদিফ, গোটা বংশের নাম নিজেই লইয়া বইসা আছি। এই ব্যাটার সাথে তোর বিয়া হইলে তো তুই তোর বাচ্চার নামটাও খুঁজে পাবি না রে দিনরাত। পাইলেও 3 দুগুণে 6খানা লাগায় লাগবি। তখন আমাকে ভবিষ্যতের কি হবে? আমরা কি বাচ্চা কাচ্চা পয়দা করব না? না, এই বিয়ে ক্যান্সেল। কপাল চাপড়ালো নাজরাত। বাকিরাও হতাশাজনক শ্বাস ফেলল। ছেলের নামটা পড়তে এই কাহিনী? পুরো বায়ু দেখে আজ ছেলের 14 গোষ্ঠী উদ্ধার করেই ছাড়বেন, এতে কোনো সন্দেহ নেই। ভাবুক চিত্তে সকলে তাকিয়ে রইল নুহাসের দ্বিতীয় প্রতিক্রিয়া দেখার আশায়। সাথে সাথেই চেঁচিয়ে উঠল নুহাস। কস কি মামা? মাত্র 26 বছর এই ছেলের, কচি বাচ্চা বিয়ে করিয়ে দিচ্ছে। ভবিষ্যৎ প্রজন্ম দুনিয়া ল্যান্ড করার প্রসেসিং কেমনে করব জানে নাকি এই নাদান বাচ্চা? এখনো নাক টিপলে ম্যা ম্যা করবে। না, এই বিয়ে ক্যান্সেল। খানিক থেমে আবারও বলল। ওহো, বড় পোলা, আবার আরেক নাদান ভাইও আছে দেখি। অনার সেকেন্ড ইয়ারে পড়ে। যাক, তোর কপালে কোনো শাকচুন্নি মানে
নন্দিনী নাই। এই দিক দিয়ে বিয়ে করে তুই শান্তি পাবি। ওকে, বিয়ে ফিক্সড। একটু থেমে আবারও বলে ওঠে। এইটা কিটা? বিএসসি করেছে? ওলা তো দেখি সফটওয়্যার ইঞ্জিনিয়ার রে, দিনরাত জব করে দেখছি। শপিংয়ের টাকা থেকে আমারেও কিছু ধার দিস গো বন্ধু। আমি তো জিগরি দোস্ত, মালুম রাখিস। তুই কলিজা দিতে বললে আমি কলিজার লাইন লাগাই দিব তোর সামনে। যত মুরগির জান যায় আমি নিব। এত বিশাল হৃদয়ের একটা বন্ধুর সাথে পাঠানগিরি থুক্কু পাষাণগিরি তুই করতে পারবি না দোস্ত, আমি জানি। আই লাভ ইউ টু। খপ করে হাত থেকে মোবাইল কেড়ে নিল নাজরাত। দাঁতে দাঁত চেপে কিরমিরিয়ে তাকালো নুহাসের দিকে, যেটা দেখে আশেপাশে চোখ বুলিয়ে বুকে থুতু দিল নুহাস। এমন করে থাকোস কে? আমার সফট হার্টের দিলে ডর লাগে না বুঝি? নাজরাত দাঁতে দাঁত চেপে বলল। ইচ্ছে তো করছে কাঁচা চিবিয়ে ফেলি তোকে। আমি বলেছি বিয়ে কিভাবে ভাঙবো আইডিয়া দে, তা না তুই একবার বিয়ে ক্যান্সেল আবার বিয়ে ফিক্সড, কী সব লাগিয়ে রেখেছিস? আবে ওই পয়েন্টেই তো আইতেছিলাম। বা বায়ো না দেখে আইডিয়া দিতাম কেমনে? বেটা যদি পুলিশ টুলিশ হয় তখন দেখা যাইব বিয়ে ভাঙার দায়ে দ্য হ্যান্ডসাম নুহাস শিকদার লকআপে বন্দি। তখন মাইয়াগো কি হইব কত দেখি। এই হ্যান্ডসাম পোলারে না দেখতে পাইয়া তারা তো ক্রাসীনতায় ভুগতে ভুগতে ইন্না লিল্লাহ হইয়া যাইব রে। নুহাসের মাত্রাতিরিক্ত কথায় বিরক্ত সকলে। নাজরাত যেন ভুলেই গেল একটু আগের মন খারাপ। হাত জাউর করে সে নুহাসের উদ্দেশ্যে রাগী কণ্ঠে বলে। মাফ চাই ভাই, ভুল হয়েছে তোর কাছে সলিউশন খুঁজে। আল্লাহর বাস্তে বন্ধ কর তুই এই ননস্টপ রেডিও। যা কইরা দিলাম মাফ। এবার ফোনটা এদিকে দে। নুহাস এখন সিরিয়াস। পোলার নাম্বার দেওয়া আছে এখানে। ফোন কইরা ক যে দেখা করবি কাল লাঞ্চে। নুহাসের কথা শুনে হতবাক হয়ে গেল সকলে। আয়ান ধমকে উঠল। পাগলা হয়ে গিয়েছিস? এই ছেলের সাথে দেখা করবে নাজরাত? আরে একা দেখা করতে কইছি নাকি? আমরা আসি কেন তাহলে? শোন, তুই ফোন দে। পরশু না দেখতে আসার কথা তো কাল আমরা সবাই গিয়ে বেটার সাথে রেস্টুরেন্টে মিট করব। তুই ইনিয়ে বিনিয়ে বলবি নি যে বিয়ে করবার মুড এখনো তোর জন্মায় নাই। বেটা যদি তোরে দেইখা পটে যাই তাহলে আমরা মিলে ট্রিট নিব 10-12 হাজারের। তখন দেখবি টাকা বাঁচাতে হইলেও এই বেটা বিয়ে করতো না। ফেল ফেল করে সবাই তাকিয়ে রইল নুহাসের দিকে। নাজরাত ঠোঁট কামড়ে তাকিয়ে রইল মোবাইল স্ক্রিনে। আইডিয়াটা খারাপ না, কিন্তু কেন যেন ভয় ভয় লাগছে তার। প্রশ্নবিদ্ধ চোখে সে তাকালো শায়েরির দিকে। চোখের ইশারায় শায়েরি নিজেও সম্মতি জানালো। সবাই যখন একত্রে থাকবে তাহলে ভয়ের কোনো কারণই নেই। লম্বা লম্বা শ্বাস নিয়ে নিজেকে প্রস্তুত করলো নাজরাত। সবার দিকে তাকিয়ে আবারও জানতে চাইল। ফোন করি তাহলে? সম্মতিসূচক মাথা নাড়ল সকলে। নাম্বার ডায়াল করে কল দিল নাজরাত। ফোনটা লাউডে দিয়ে টেবিলের উপর রাখলো। রিং হচ্ছে। অস্থির অস্থির লাগতে শুরু করলো নাজরাতের। 4বারের মতো রিং বাজছে। কলটা কেটেই দিবে এমন সময় হুট করেই কল রিসিভ হলো। সাথে শোনা গেল ওপাশ থেকে খুবই নমনীয় এক পুরুষালী কণ্ঠস্বর। হ্যালো। নিঃশ্বাস আটকে আসলো নাজরাতের। গলা দিয়ে যেন কথা বের হচ্ছে না। নুহাস চোখ গরম করে তাকালো নাজরাতের দিকে। শায়েরি ধাক্কাধাক্কি শুরু করলো। ওপাশ থেকে আবারও হ্যালো বলতে নম্র কণ্ঠে সালাম দিল নাজরাত। সালামের জবাব নিয়ে পুরুষটা জানতে চাইল। কে বলছেন? আপনি সাদমান শাহরিয়ার বলছেন তো? জি, আমি সাদমান শাহরিয়ার। আপনি কে বলছেন? আমি নাজরাত। ওপাশ থেকে কয়েক সেকেন্ড নীরবতা, তারপর জানতে চাইল। কোন নাজরাত? বন্ধুটির দিকে তাকিয়ে ইশারায় জবাব চাইল নাজরাত। ফারাজ ইশারা দিল। সে অনুযায়ী বলল। যাকে আগামী পরশু দেখতে আসবে বলে কথা দিয়েছে আপনার ফ্যামিলি। আবারও কয়েক সেকেন্ডের নীরবতা। নাজরাত বিরক্ত হয়। কি এত ভাবছে এই ছেলে? ও, আপনি বলছেন। দুঃখিত, নামটা আমার মনে ছিল না। কিছু কি বলবেন আপনি? রাগে দাঁতে দাঁত পিষে নাজরাত। কেমন অভদ্র লোক। সোজা মুখের উপর বলছে কিনা নাম মনে নেই। আর কথা বলার ছিল বলেই তো ফোন দিয়েছে। খুশ গল্প করতে তো দেয়নি। নিজের রাগকে নিয়ন্ত্রণে রেখে জবাব দিল সে। আসলে আমি কাল আপনার সাথে দেখা করতে চাইছি, যদি আপনি ফ্রি থাকেন তো। ওকে, আমি কাল লাঞ্চ টাইমে ফ্রি আছি। আপনি বলুন, আপনি কোথায় দেখা করতে চান? নুহাস দ্রুত খাতায় রেস্টুরেন্টের নাম লিখে এগিয়ে দিল নাজরাতের দিকে। সেই অনুযায়ী রেস্টুরেন্টের ঠিকানা দিল নাজরাত। ওকে,
দেন সি ইউ টুমোরো মিস নাজরাত। আল্লাহ হাফেজ। খট করে কল কেটে গেল। হতবাক নয়নে নাজরাত তাকিয়ে রইল ফোনের দিকে। অয়স সন্তুষ্ট গলায় আওড়ালো, এই অভদ্র লোকটাকে তো বিয়ে করার থাকলেও করবো না, মুখের উপর কল কেটে দিল, আমার কিছু বলার অপেক্ষাও করলো না। হাউ ম্যানার্সলেস। 3টা ক্লাস শেষ করে রিহার্সাল করার জন্য অনার্স ভবনের দিকে চলল শায়েরি। সাথে নাজরাত, তোহা এবং সাফরিন। আশেপাশে আরো কয়েকজন মেয়ে আছে। কথা বলতে বলতে মাঠ পেরোচ্ছিল 4 বান্ধবী। হঠাৎ কানে আসলো ফার্স্ট ইয়ারের 2জন মেয়ের কথোপকথন। দেখ দেখ, ওনার কথা বলেছিলাম সেদিন। কি সুদর্শন এই ছেলে, যেমন আকর্ষণীয় বডি, তেমনি অ্যাটিটিউড, তেমনি চেহারা, হাইট। উফ, আমি তো ফিদা। কৌতূহলবশত ফিরে তাকালো 4 জনই। ধোয়া উড়িয়ে গেট দিয়ে ঢুকলো একটা কালো রঙের বাইক। শাড়ির মুখ দিয়ে অস্পষ্ট স্বরে বেরিয়ে আসলো একটাই নাম, সাফওয়ান ভাই। ডার্ক ব্রাউন শার্ট আর হোয়াইট গাভার্ডিং প্যান্ট পরিহিত বাইক চালকের দিকেই আটকে রইল মেয়েদের মুগ্ধ নজর। দুধ ফর্সা শরীরে যেন ব্রাউন শার্টখানা ফুটে উঠেছে। বাতাসের তালে তালে উঠতে থাকা তার কালো সিল্কি চুলগুলো ভীষণ আকর্ষণীয় দেখাচ্ছে রোদের ঝলকানিতে। প্রথম বর্ষের মেয়েদের লোভাতুর দৃষ্টি যেন গিলে খাচ্ছে তাকে। পার্কিং লটে বাইক থামিয়ে বাইক থেকে নেমে দাঁড়াতে মেয়েগুলোর দৃষ্টিগোচর হলো সুদর্শন পুরুষটার বলিষ্ঠ দেহখানা। কোনোই অবধি গটিয়ে রাখা শার্টের হাতা ফেটে যেন বেরিয়ে আসতে চাইছে তার পেশি বহুল বাহু। প্রায় 6 ফুট মতো লম্বা মানবটার এই ঘায়েল রূপে মেয়েগুলো পারছে না এক্ষুনি তার গলায় ঝুলে পড়তে। তোহা, সাফরিন, নাজরাত এবং শাহেরি চোখ ফিরিয়ে নিল। গোপনে দীর্ঘশ্বাস ফেলল বেশ কয়েকটা। এসব যেন বহুদিনের জানা তাদের। 4 জনই নিঃশব্দে পা ফেলল অনার্স ভবনের দিকে। রিহার্সাল রুমে গিয়ে দরজার পাশাপাশি বেঞ্চে হেলান দিয়ে দাঁড়ালো তারা। তোহা বলল, দেখলি, সাফওয়ান ভাইয়ের উপর আবারও কিছু সস্তা জিলি চিপকানোর ফোন দিয়ে আসছে। তার কথায় নাজরাত হেসে জবাব দিল, এখনো তো মাত্র কয়েক মাস পার হলো তারা কলেজে এসেছে, এতে এই অবস্থা। না জানি সাফওয়ান ভাইয়ার কপালে আরো কত কি আছে। দুজনের কথা শুনে বিরক্ত হলো শায়েরি। মুখ কুঁচকে বলল, এখনো তো বাইরে থেকেই দেখেছে, তাই এই অবস্থা। একবার যখন ওনার আসল দজ্জাল রূপটা সামনে না, তখন বুঝবে কে খাঁটি মধু আর কে চিনির ক্যারামেল। তার কথায় সাফরিন অবাক কণ্ঠে বলে। তুই ভাইয়াকে দাজ্জাল বলতে পারলি? শায়েরি ধীর কণ্ঠে জবাব দিল, কেন বলতে পারবো না? আমার এখনো মনে আছে গত বছর শিক্ষা সফরে উনি আমাকে থাপ্পড় মেরেছিল। ইনফ্যাক্ট তোদের সামনেই তো মেরেছিল। আমি তো জীবনেও ভুলবো না কত বড় দৈত্য দানবী লোক। শায়েরির কথা শুনতে থাকা 3 বান্ধবী হঠাৎ চুপসে গেল। তোহা আমতা আমতা করে বলে, হ্যাঁ, মনে আছে। এবার অফ যাবই। কেন অফ যাবো? নাজরাত খোঁচা মেরে বলে। শায়ু, চুপ কর না প্লিজ। শায়েরি সেদিকে পাত্তা না দিয়ে আবারও একই সুরে বলে, কেন চুপ করবো কেন? হ্যাঁ, খারাপ লাগছে তোদের দ্য গ্রেটেস্ট সবার প্রিয় সাফওয়ান ভাইয়ের বিরুদ্ধে কথা শুনে? আমার কি মনে হয় জানিস, উনি না কোনো সাধারণ মানুষই নন। মঙ্গল গ্রহের এলিয়েন উনি। বাংলাদেশে পিকনিক করতে এসে এখানেই সেট আপ হয়ে গিয়েছে। নইলে এত বড় দামড়া ছেলে হয়ে সবার সামনে একটা মেয়ের গায়ে হাত তুললে ওনার বিবেকে বাঁধলো না এটা করতে? এ সাফা, তুই না আমার কথা মিলিয়ে নিস। উনি আঙ্কেল আন্টির ছেলে হতেই পারে না। ওনারা কত সুইট, মাশাল্লাহ, একটা মেয়ে জন্ম দিয়েছে, সেও চিনির ডিব্বা। কিন্তু এই সাফওয়ান ভাই নির্ঘাত হসপিটালে কোনো এলিয়েনের বাচ্চার সাথে এক্সচেঞ্জ হয়ে গিয়ে। শায়েরির কথা শেষ করার আগে তার মুখ চেপে ধরল সাফরিন। ভরকে গেল শায়েরি। খেয়াল করে দেখলো নাজরাত, তোহা, সাফরিন 3 জনের চেহারা ভয়ে থতমত হয়ে আছে। অজানা আতঙ্কে বুকের ভেতরটা কেঁপে উঠল শায়েরির। তোহার ইশারা অনুযায়ী পেছন ফিরে তাকাতেই যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেল তার। 5-6 হাত দূরত্বে শায়েরিদের অপোজিট বেঞ্চগুলোর পাশেই চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আছে সাফওয়ান। ভয়ে কলিজা লাফিয়ে উঠল শায়েরির। এই বুঝি সাফওয়ান এসে তার ঘাড় মটকে দিল। কিন্তু তার কল্পনা অনুযায়ী কিছুই হলো না। অতি স্বাভাবিক ভঙ্গিতে চেয়ারে পায়ের উপর পা তুলে বসে রইল সাফওয়ান। হাতে পারফরমেন্স লিস্ট যেটাতে চোখ বুলিয়ে যাচ্ছে সে। একটাবারের জন্য চোখ তুলে শায়েরির দিকে তাকালো না যায়, যেন কোনো কথা তার কানেই যায়নি। সাফওয়ানের পাশে দাঁড়িয়ে আছে তার 3 বন্ধু বান্ধব, নীতি, রায়ান এবং মিহাত। তাদের মুখেও থমথমে ভাব। বোঝাই যাচ্ছে বন্ধুর বিরুদ্ধে এমন কুরুচিপূর্ণ কথাবার্তা তাদের পছন্দ হয়নি। নীতির সাথে চোখাচোখি হতেই চোখ নামিয়ে নিল শায়েরি। ব্যাগ কাঁধে চড়িয়ে বেরিয়ে পড়ল রুম থেকে। পেছন পেছন ছুটল বাকিরাও।
যেতে যেতে সাফরিন এগিয়ে গেল সাফওয়ানের কাছাকাছি, নিম্ন স্বরে বলল, সরি ভাই, শায়েরি এত কিছু ভেবে বলিনি। প্লিজ ডোন্ট মাইন্ড। সাফওয়ান নিশ্চুপ, নীতি চোখের ইশারায় যেতে বলল সাফরিনকে। আরেক নজর সাফওয়ানের দিকে তাকিয়ে বেরিয়ে গেল সাফরিন। তাইও দাঁড়া তো, দোস্ত এমন করছিস কেন?